ওয়েলকাম টু পালম্যাথস। নমস্কার, পালম্যাথসে আপনাদের স্বাগত। আজকের এই বিশেষ আলোচনায় আমরা একটু গভীরে ডুব দিচ্ছি নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনীয় বলবিজ্ঞানের। হ্যাঁ, আর এর সাথে দেখব সরল রেখায় বস্তুর গতি মানে রেক্টিলিনিয়ার মোশন। আমাদের হাতে বেশ কিছু পদার্থবিজ্ঞানের একদম মৌলিক কিছু সূত্র আর নির্দিষ্ট কিছু পরিস্থিতি নিয়ে তথ্য আছে। ঠিক। লক্ষ্যটা হলো বস্তুর গতিকে যে মূল নীতিগুলো কন্ট্রোল করে সেগুলো বোঝা, একদম যাকে বলে গোড়ার কথা থেকে শুরু করে। যেমন ধরুন, কোনো বাধাদানকারী মাধ্যমের মধ্যে দিয়ে যখন কোনো বস্তু পড়ে তখন তার গতি কেমন হয় সেই সব। হ্যাঁ, একদম। আচ্ছা, ভাবুন তো, একটা বল যদি উপরে ছুড়ি বা ধরুন মেঘ থেকে বৃষ্টির ফোঁটা পড়ছে, ঠিক কি ঘটে সেখানে? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ মজার। অবশ্যই। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসি স্যার আইজ্যাক নিউটনের সেই বিখ্যাত গতিসূত্রগুলোর কথায়। প্রথম সূত্রটা ল অফ ইনার্শিয়া বলছে যে বাইরে থেকে যদি কোনো নিট বল নেট এক্সটার্নাল ফোর্স প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু স্থিরই থাকবে। আর গতিশীল বস্তু? গতিশীল বস্তু সরল রেখায় একই বেগে চলতে থাকবে। আচ্ছা, কিন্তু এই যে বলা হলো বাইরে থেকে বল না দিলে, এই প্রসঙ্গ কাঠামো বা ফ্রেম অফ রেফারেন্সটারও তো একটা ব্যাপার আছে। ঠিক ধরেছেন, এখানেই আসে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের ধারণা। এমন একটা প্রসঙ্গ কাঠামো যেটা নিজে ত্বরণহীন, নন অ্যাক্সেলারেটিং। ও আচ্ছা। এই রকম একটা ফ্রেমেই নিউটনের প্রথম সূত্রটা ঠিকঠাক কাজ করে, খাটে। বাস্তবে ধরুন পৃথিবী, এটা তো ঘুরছে, সূর্যের চারপাশেও ঘুরছে। পুরোপুরি ইনার্শিয়াল ফ্রেম নয়। কিন্তু আমরা ধরিনি অনেক ক্ষেত্রে। হ্যাঁ, অনেক সাধারণ সামিতাচের জন্য আমরা পৃথিবীকে মোটামুটি ইনার্শিয়াল ফ্রেম হিসাবে ধরে নিতে পারি। খুব সূক্ষ্ম হিসাব না হলে চলে যায়। বেশ, এবার তাহলে দ্বিতীয় সূত্র, ল অফ অ্যাক্সেলারেশন। এটা বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেটা তার ওপর যে বল প্রয়োগ করা হচ্ছে তার সমানুপাতিক, প্রপোর্শনাল আর কি। আর যদি বস্তুর ভর m ধ্রুবক থাকে, তাহলেই তো আমরা ওই পরিচিত সমীকরণটা পাই, F net equals to ma। একদম, F ইকুয়ালস ma, বল প্রয়োগ করলে ত্বরণ বা অ্যাক্সেলারেশন হবে। আর কতটা ত্বরণ হবে সেটা বস্তুর ভরের ওপর নির্ভর করবে। ভারী বস্তুতে কম, হালকা বস্তুতে বেশি, একই বলের জন্য। এখানে একটা জিনিস অনেকে গুলিয়ে ফেলে যে বল মানেই বোধহয় বেগ। ঠিক, কিন্তু সূত্রটা বলছে বল ত্বরণ সৃষ্টি করে, বেগ নয়, বেগের পরিবর্তন। হ্যাঁ, হয় স্থির বস্তু চলতে শুরু করবে, না হলে চলন্ত বস্তুর বেগ পাল্টাবে বা দিক পাল্টাবে। ঠিক তাই। আর ৩ নম্বর সূত্র? তৃতীয় সূত্র, ল অফ অ্যাকশন রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। FAB ইকুয়ালস -FBA। এটা শুনতে তো বেশ সহজ লাগে। হ্যাঁ, শুনতে সহজ লাগলেও এর প্রভাব কিন্তু বিশাল। ধরুন, আমরা যে হাঁটি, আমরা পা দিয়ে মাটিকে পেছনে ঠেলি, ক্রিয়া, আর মাটি আমাদের সামনে এগিয়ে দেয়, প্রতিক্রিয়া। বা রকেটের উদাহরণটা দিলেন যেটা। হ্যাঁ, রকেট গ্যাস নিচে ছাড়ে, অ্যাকশন, আর নিজে উপরে ওঠে, রিয়াকশন। এই ৩টে সূত্র মিলেই কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের একেবারে ভিত্তি। আমাদের চারপাশের বড় বস্তুদের গতি বুঝতে এগুলোই যথেষ্ট। আর এর সাথেই তো আসে নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন। অবশ্যই, সর্বজনীন মহাকর্ষ সূত্র, Fg ইকুয়ালস টু জি m1 m2 r²। মহাবিশ্বের প্রত্যেকটা কণা অন্য প্রত্যেকটা কণাকে আকর্ষণ করছে। কি আশ্চর্য ব্যাপার! এই বলটা তাদের ভরের গুণফলের সমানুপাতিক। আর তাদের মধ্যের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, একটা ইনভার্স স্কোয়ার ল। এই জিটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, তাই তো? হ্যাঁ, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই বলটাই তো গ্রহগুলোকে সূর্যের চারপাশে ঘোরাচ্ছে, আবার অ্যাপেলকে মাটিতে ফেলছে। আচ্ছা, সূত্রগুলো তো বোঝা গেল। এবার একটু নির্দিষ্ট ক্ষেত্রে আসি। রেক্টিলিনিয়ার মোশন সরল রেখায় গতি। প্রথমে ভাবি যদি শুধু অভিকর্ষ বা ইউনিফর্ম গ্র্যাভিটি কাজ করে, বাতাসের বাধা বা অন্য কিছু নেই। আচ্ছা, আদর্শ পরিস্থিতি আর কি। পৃথিবীর কাছাকাছি কোনো বস্তু যখন পড়ে বা ওপরে ছোড়া হয়, তখন আমরা ধরে নিই অভিকর্ষজ ত্বরণ জিটা মোটামুটি ধ্রুবক। সেই পরিস্থিতিতে তো আমরা ওই স্কুল লেভেলের পরিচিত গতির সমীকরণগুলো ব্যবহার করি। হ্যাঁ, ওই যে g ইজ ইকুয়ালস টু u প্লাস এটি, s ইজ ইকুয়ালস ut প্লাস হাফ এটি স্কোয়ার, আর v স্কোয়ার ইজ ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2as। এখানে u হলো আদিবেগ, v শেষ বেগ,
এস সরণ, টি সময় আর এ হলো ত্বরণ। আর এক্ষেত্রে এটা হবে হয় জি নিচে পড়লে বা -g ওপরে ছড়লে, যদি আমরা উপরের দিকটাকে ধনাত্মক ধরি। ঠিক, কিন্তু বাস্তব পৃথিবীতে তো আর ভ্যাকিউম নেই, বাতাসের বাধা থাকে। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। তাহলে কি বস্তুটা পড়তেই থাকবে? মানে ওর বেগ বাড়তেই থাকবে? ত্বরণ কি চলতেই থাকবে? অসীম বেগ হয়ে যাবে না? না, এখানেই মজাটা। বাস্তব ক্ষেত্রে একটা রেজিস্টিং মিডিয়াম থাকে, যেমন বাতাস। এবার যদি ধরে নিই এই বাধা বলটা রেজিস্ট্যান্স বেগের সাথে সমানুপাতিক, মানে আর প্রপোর্শনাল টু ভি। মানে R = kV, এরকম, যেখানে k একটা ধ্রুবক, ড্র্যাগ কোএফিশিয়েন্ট। হ্যাঁ, ধরা যাক এরকম। তখন বস্তুটার ওপর কিন্তু দুটো বল কাজ করছে, নিচের দিকে অভিকর্ষ বল mg, আর ওপরের দিকে বাতাসের বাধা kV। একদম। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বস্তুর গতির সমীকরণ বা ইকুয়েশন অফ মোশন টি দাঁড়াবে, যদি নিচের দিকটাকে পজিটিভ ধরি। তাহলে নিট বল হল mg kV, আর এটা সমান হবে mdv/dt, মানে mdv/dt। তাহলে mdv/dt = mg kV। ঠিক। এবার দেখুন বস্তুটা যত জোরে পড়তে শুরু করবে, মানে ভি যত বাড়বে, ততই উপরের দিকে বাধা বল কেভি বাড়তে থাকবে। ওহ, আচ্ছা, তার মানে কমতে থাকবে নিট বলটা। হ্যাঁ, নিট বল কমতে থাকবে, ফলে ত্বরণও ডিভিডিটি কমতে থাকবে। শুরুতে ত্বরণ প্রায় জি থাকে, কিন্তু বেগ বাড়ার সাথে 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 ত্বরণ কমে আসে। তাহলে এমন একটা সময় আসবে যখন ত্বরণ শূন্য হয়ে যাবে? ঠিক তাই। যখন উপরের দিকের বাধা বল কেভি আর নিচের দিকের ওজন এমজি একদম সমান আর বিপরীত হয়ে যাবে, তখন নিট বল শূন্য। মানে mg = kVt। হ্যাঁ, এখানে vt হলো ওই বিশেষ বেগটা। হ্যাঁ, তখন mdvdt = 0, অর্থাৎ dvdt = 0, মানে বেগ আর বাড়ছে না। বস্তুটা তখন একটা ধ্রুব বেগে পড়তে থাকে। আর এই ধ্রুব বেগটাই হলো টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ, মানে vt = mgk। এক্স্যাক্টলি। এই কারণেই আকাশ থেকে পড়া বৃষ্টির ফোঁটা আমাদের মাথায় গুলির মতো লাগে না, যদিও অনেক উঁচু থেকে পড়ে, বা ধরুন প্যারাশুট। তো এই টার্মিনাল ভেলোসিটির ধারণাকেই কাজে লাগায়, যাতে ধীরে ধীরে নামা যায়, কের মানটা অনেক বাড়িয়ে দেয়। ঠিক। আচ্ছা, তাহলে বেগটা কিভাবে এই প্রান্তিক বেগে পৌঁছায়? লাফ দিয়েই কি ভিটি হয়ে যায়? না না, তা তো হবে না। শুরুতে বেগ 0, তারপর বাড়তে থাকে। হ্যাঁ, বাড়তে থাকে, কিন্তু বাড়ার হারটা কমতে থাকে। গাণিতিকভাবে দেখলে, স্থির অবস্থা থেকে পড়া শুরু করলে সময়ের সাথে বেগটা এইভাবে বাড়ে। vt = vt 1 - e - ktm। ও, এটা একটা এক্সপোনেনশিয়াল বৃদ্ধি। মানে শুরুতে বেশ দ্রুত বাড়ে, কিন্তু যত ভিটির কাছাকাছি যায় তত বৃদ্ধির হার কমে আসে, মানে অ্যাসিমটটিকলি ভিটিতে পৌঁছায়। একদম। অনেকটা দৌড়াতে গিয়ে যেমন বাতাসের বাধা বাড়তে থাকে আর একটা সর্বোচ্চ গতিতে পৌঁছানোর পর আর গতি বাড়ানো যায় না, সেরকমই। তাহলে আমরা পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে নিই, আমরা দেখলাম নিউটনের মূল সূত্রগুলো, যেগুলো ক্লাসিক্যাল মেকানিক্সের ভিত্তি। হ্যাঁ, তারপর দেখলাম অভিকর্ষের প্রভাব আর সেই আদর্শ পরিস্থিতিতে সরল রৈখিক গতির সমীকরণগুলো। আর সবশেষে বাস্তব পৃথিবীর কথা মাথায় রেখে দেখলাম কিভাবে একটা বাধাদানকারী মাধ্যম, যেমন বাতাস, গতির ওপর প্রভাব ফেলে এবং টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগের জন্ম দেয়। ঠিক। আর এই ধারণাগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় নেই, আমাদের চারপাশে সবসময় ঘটছে। পাতা পড়া, ধূলিকণা ভাষা, প্যারাশুট নামা, সবকিছুর পেছনেই এই ফিজিক্স। ওই যে ইকুয়েশন অফ মোশনের ধারণাটা, ওটা কিন্তু খুব পাওয়ারফুল, তাই না? ওটা জানলে আমরা সিস্টেমটার ভবিষ্যৎ অবস্থা বলে দিতে পারি। অবশ্যই, প্রেডিক্টেবিলিটির জন্য এটা খুব জরুরি। আর ওই যে আগে একটা কথাই ছিল, এমসিকিউ সলভিং ট্রিক, হ্যাঁ হ্যাঁ, যে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নেট ফোর্স ইকুয়েশন লিখে তারপর ইকুইলিব্রিয়াম কন্ডিশন, মানে ত্বরণ শূন্য ব্যবহার করে টার্মিনাল ভেলোসিটি ভিটি = mgk বের করা যায়। এটা তো এই নীতিগুলোরই একটা সরাসরি অ্যাপ্লিকেশন। একদম। তাহলে আজকের আলোচনায় আমরা নিউটনীয় বলবিজ্ঞানের মূল ভিত্তি থেকে শুরু করে সরল রৈখিক গতির কিছু জরুরি দিক, বিশেষ করে বাধাদানকারী মাধ্যমে টার্মিনাল ভেলোসিটি কিভাবে তৈরি হয় তা নিয়ে একটা বেশ গভীর আলোচনা করলাম। হ্যাঁ, আলোচনাটা বেশ ভালোই হলো।
এবার শ্রোতাদের ভাবনার জন্য একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো আলোচনা করলাম বাধা বল বেগের সমানুপাতিক হলে আর বাধা বল ভি এর সমানুপাতিক। কিন্তু যদি বাধা বলটা বেগের বর্গের সমানুপাতিক হতো আর বাধা বল ভি স্কোয়ার হতো, যেমনটা বেশ উচ্চ গতিতে প্রায়ই দেখা যায়, তাহলে বস্তুর ইকুয়েশন অফ মোশন কেমন হতো? টার্মিনাল ভেলোসিটির সূত্রটাই বা কী দাঁড়াতো? আর সময়ের সাথে বেগটা কিভাবে পাল্টাতো? ইন্টারেস্টিং প্রশ্ন। এটা নিয়ে ভাবলে আজকের আলোচনাটা আরও ভালোভাবে বোঝা যাবে। ঠিক। তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক।